আসার সময় 2000 টাকা নিয়ে গেছে আর মোবাইলটা নিয়ে গেছে। প্লিজ স্যার, আমি যে বলছি এটা বললেন না, আপনি এর কাছ থেকে সেভ করে নেন। তার উপকার করলেন, আমারও করলেন, আমিও উপকৃত হইলেন। আপনি বললেন না, নিরাল নিরাল রাখলেন। ফোনে মাঝে মাঝে তার সাথে যোগাযোগ করলেন, বাবা তুমি কি খাইছো, আসুনি ভালো, যে আম্মা ভালো আছে। এটা তো বললেন 5 মিনিট, বাকি সময়টা এই মোবাইলটাতে কি করে। এই সুযোগটা করার কারণে আমি আপনার ছেলেকে লক্ষ্যে পৌঁছাইতে পারছি না। সে একাও ভাইরাস আক্রান্ত, আর আমার হোস্টেলে যারা আছে সবদের ভাইরাসে আক্রান্ত করে দিচ্ছে। আমরা এই ধরনের যদি কাউকে পাই প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে, তাকে আমরা হোস্টেলে রাখি না, কারণ আমার একজনের জন্য আমার বাকি ছেলে নষ্ট হবে আমি চাই। সবাই টাকা দেয়, টাকাটা অনেক পরিশ্রম করি, অনেক কষ্টের টাকা, আমাকে এটা মূল্যটা বুঝতে হবে। এই জায়গায় আপনাদের আমার সহযোগিতা লাগবে। আপনারা কি করবেন? মোবাইল যেন বাচ্চারা ব্যবহার না করতে পারে, সেই জায়গায় আপনাকে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। জি ইনশাআল্লাহ। শেষ পেশে একটা কথা বলবো, আমাকে কাজ করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা একটু সহযোগিতা করলেই হয়ে যাবে। এই বালাইটা কি জানেন? ওপেন বলবো, আপনারা কিছু মনে করবেন না। আপনার ছেলেটা কেমন হয়ে গেল, কালো কালো হয়ে গেল, চোখগুলি যেন কেমন গুলু গুলু করতেছে, শরীরটা যেন কেমন অপরিষ্কার অপরিষ্কার। এগুলি কেন হয়? মা বাবা বুঝেন না, তার নিজের প্রতি যত্ন নিচ্ছে না কেন, এটা কি বুঝেন আপনারা? সে আরেকজনের যত্ন নিয়ে সে ব্যস্ত হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার নাকি বুঝেন নাই? আর একটু ওপেন করে বলবো, ছেলেটা অন্য কিছু, অন্য কারোর সাথে তার একটা সম্পর্ক দেওয়া নেওয়া চলতেছে, কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমরা বাড়িতে যখন যাই, আপনার মোবাইল নিয়ে কিন্তু সে চ্যাটিং করে। আমি জিজ্ঞাসা করছি কোথায় মোবাইল পাবো, তো আমার মোবাইল দিয়ে করি। আমার মোবাইল দিয়ে তুমি চ্যাটিং করো, তোমার আম্মা দেখে না? তোমার মোবাইলে, এই মোবাইলে যে ভিডিও আসতেছে, ছবি আসতেছে, তো দেখে, তো দেখে কিছু বলে না? আম্মা বলছে আর জন এগুলি না করি। আমি আশা করবো স্যার যে কথাগুলো বলছে আপনারা আপনাদের ছেলের সাথে এই কথাগুলো ডিসকাস করবেন। একটা ছাত্র হোস্টেলে থাকলে তার এই সমস্যাগুলো হয়, হতেই পারে এবং হইতেছে, সেই আলোকেই স্যার এই কথাগুলো বলছে। এবং আমি হোস্টেল পরিচালনা করতে গিয়ে আমারও যাতে চলে যায়, আমি সরকার যার কারণে মানে আমরা ছেলেদেরকে প্রথমে বোঝা করতে পারি না। আমরা একটা ছাত্রকে যদি 1 মাস, অন্ততপক্ষে 1 মাস একটা না কাছে না পাই, তাহলে একটা ছেলের শারীরিক পরিস্থিতি আমরা বুঝতে পারবো না। আসসালামু আলাইকুম। আমি নবম শ্রেণীর ছাত্র আদনান হায়দারের অভিভাবক। বাবা, আমার বাড়ি নাসিরনগর। আমি নিজেও প্রাইমারি স্কুলের হেড টিচার। তো আমি আজকে আসছি, আজকে বন্ধ করে আসতে পারছি আর কি। তো এর আগে আমার ছেলে আদনান হায়দার কেমনে পড়তো আশুগঞ্জ। তো এখানে স্যার আপনি এখানে চলে আসেন, আপনার তো অভিভাবকদেরও উদ্দেশ্যে কিছু কথা থাকতে পারে, একজন শিক্ষক সমাজের মানুষ। তো আমার ছেলে কেমনে পড়তো, অষ্টম শ্রেণীতে পুরো 1 বছর সে পড়েছে। ওনাদের হোস্টেল ম্যানেজমেন্ট আর খবর নিয়ে আমাদের হোস্টেল ম্যানেজমেন্ট তফাৎ কয়েকটা তফাৎ লক্ষ্য করেছি আমি, যে তফাৎগুলোর কারণে আমি আমার ছেলেকে আপনাদের এখানে নিয়ে আসছি। তো ওনাদের হোস্টেলে ওদের আপনাদের 5 ঘন্টা প্রাইভেট পড়ায়। তো আমি যখন ওনাদের কাছে যাই, উনি বলছিল যে আপনার ছেলেকে স্যার রেখে দেন, আপনার তো A+ পাবে। আমি বললাম স্যার ঠিক আছে, আপনার পাবে বা ঠিক আছে, কিন্তু এখন আমি তো দেখতেছি আমাদের হোস্টেলে কোনো কেয়ার নেই। বাচ্চারা যত্রতত্র ঘুরতেছে, খেলাধুলা করতেছে, তাদেরকে কোনো রকম ইয়ে করা হয়নি। তো আমি ওনাকে বললাম যে আপনারা হোস্টেল কেয়ারের ব্যবস্থা করতে পারেন, তাহলে আমি আমার বাচ্চাকে রাখতে পারি। তো আমি আমার এলাকায় আমার ভাই আছে, ওনার ছেলে এখানে পড়ছে, আমার একটা খালাতো ভাই এখানে পড়ছে। ওনাদের কাছ থেকে আমাদের খোঁজখবর নিলাম, নেওয়ার পরে ওনারা আমাকে আপনাদের সম্পর্কে ধারণা দিল, আমার ছেলেকে এখান থেকে নিয়ে আসছে। আমি বলবো যে সে পরীক্ষার আগের দিন, অনেক স্টুডেন্ট আছে যে পরীক্ষার আগের দিন সে বাড়ি থেকে আসছে এবং আয়সা মোটামুটি পাস করছে, কিন্তু ভালো রেজাল্ট করে নাই।
তো আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের ইতিপূর্বে একটা আপনার মিডটার্ম পরীক্ষা গেছে, সেই পরীক্ষায় আমাদের দশম শ্রেণী সহকারী নবম শ্রেণীর এখানে অভিভাবক আছেন। আপনার রেজাল্টটা আজকে যারা এখানে আসছেন, আমি থাকবো হোস্টেলে অফিসে, আপনারা যাবেন, আপনি আপনার ছাত্রকে জিজ্ঞেস করবেন, ছেলেকে জিজ্ঞেস করবেন, ভাইকে জিজ্ঞেস করবেন যে তুমি যে রেজাল্ট দিছে আজকে 3 দিন হয়েছে, 5 দিন হয়েছে, তুমি তো আমার সাথে কথা বলছো, একবার না দুইবার না তিনবারই কথা বলছো, তুমি তো আমাকে রেজাল্টটা বলো না যে তুমি কি পাস করো না ফেল করো। তুমি পাস করলে বলতা, ফেল করলে বলতা। পাস করলে তো আলহামদুলিল্লাহ, ফেল করলে আপনাকে 2-4টা কথা বলতেন, সেই কথার কারণে হয়তো সে আপনাকে বলে নাই। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা ইতিপূর্বে লক্ষ্য করছি আমাদের রমজান রেসিডেন্সিয়াল স্কুলের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব কামরুল হক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। শত ব্যস্ততার মাঝেও স্যার একটা জিনিস আমাদের সবচেয়ে আমার ভালো লাগছে, যে জিনিসটা বাচ্চাদের সকালে তুলে নামাজ পড়ানো, ধর্ম শিক্ষা দেওয়া। তাছাড়া আমার কাছে অনেক ভালো লাগছে এবং যেটার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর প্রাইভেটটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমি একটা স্কুলে কর্মরত, একটা হাই স্কুলে আছি, চট্টগ্রাম চলিত। আমি বিজ্ঞান বিভাগের শিক্ষক। আসলে স্যার যা বলছিল আমি সবকিছু মনোযোগ দিয়ে শুনছি। স্যার যে মোবাইলের কথা বলছিল এটাই সত্য। আমার ছেলে তো আসলে ওরকম অনেক সময় করে, বাবা হিসাবে উনি ওনাকে খুবই আদর করে, যত্ন নেয়, একটু করবে। আসলে আমি এটা করি না স্যার। আমার বাচ্চা মোবাইল নিয়ে ও কি করে, এই যে দেখতেছে যখন মানে উনি ফোন করে আমি আসতেছি, আমার বাচ্চা আমার ফোন করার পর কি করে, ওই যে বালিশের নিচে রেখে দিয়া চুপ করে শুয়ে পড়ে। কি বাবা তুমি কি করতেছো? আমি তো আম্মু কিছু করতেছি না। ও আসলে আমাকে একটু ভয় পায়, আমি টিচার হিসাবে আমাকে অনেকটাই ভয় পায়। তো না আমি কিছু করি না আম্মু, আমি তো একদিনের জন্য আসছি, বাসায় আসছি, একটু মোবাইল দেখবো, একটু খেলবো। আমি না, সম্ভব না। আমি স্কুলের শিক্ষক হিসাবে আমার যে দায়িত্ব, আমি যেভাবে আমার স্টুডেন্টদের দায়িত্ব পালন করি, সেভাবে তোমার দায়িত্ব আমার পালন করতে হবে। আমি অনেক কষ্ট করি স্কুলে গিয়ে, আমার হাজবেন্ড কষ্ট করি, তোমাকে এতগুলো টাকা পয়সা দিয়ে তুমি পড়ালেখা না করো। আর ওর একটা স্বভাব আছে, কি বলে যে না স্যার তো এইভাবে পড়ায় না, স্যার এই করে না সেই করে না। আসলে আমি তো শিক্ষক, আমি বুঝি তুমি আসলে করো না, স্যাররা ঠিকই করে। আমি আসলে সব অভিভাবকদের উদ্দেশ্যে কথাটা বলবো স্যার, যে সবাই এই মোবাইল থেকে যদি দূরে না রাখা যায় ছাত্রদের বা আমাদের ছেলে মেয়েদের, তাহলে তাদের পড়ালেখা আসলে ভালো হবে না। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আজকের অভিভাবক মত বিনিময় সভার সম্মানিত অধ্যক্ষ, আমি আজকে এই স্কুলে আসলাম দ্বিতীয়বার। কারণ আমি আমার বিভিন্ন কাজের কারণে বাড়িতে থাকতে পারি নাই, যার কারণে আমার ওয়াইফই তাদের সমস্ত ভর্তি কার্যক্রম করেছে। তবে আমি এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, এখানের যে একটা নিয়ম শৃঙ্খলা, তার কোনটার পর কোনটা কি করতে হবে, নিয়ম শৃঙ্খলা দেখে আমি অভিভূত হব। কারণ প্রথমে ঘুম থেকে উঠে যে তার যে নামাজ দিয়ে শুরু হয়, পবিত্র আল্লাহর নাম দিয়ে যখন শুরু হয়, এটাতে আমি অত্যন্ত খুশি হলাম। যাই হোক, আমি নবম শ্রেণীর ছাত্র তানজিদ হাসান, বাবা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, গ্রাম আমার জালসুকা। আজকের এই অভিভাবক সভার সভাপতি সাহেব, উপস্থিত অত রেসিডেন্ট স্কুলের শিক্ষক, আসসালামু আলাইকুম, উপস্থিত আরো অভিভাবক। আমি প্রথমে মফিজ স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে উনি আজকে এই অভিভাবক সভা দিয়েছে। অনেক সময় আমার এক শিক্ষক ছিল হেলালউদ্দিন হেলাল স্যার, উনি ইন্তেকাল করেছেন, উনি এইভাবে আমাকে বুঝাইতো। আমি একজন অভিভাবক, আমার ছেলে বলছে যে বাবা মোবাইলটা দাও, কিন্তু আমি যদি মোবাইলটা দিই তো আমার ছেলেটাকে আমি নিজে নষ্ট করলাম, আমার ছেলের হাতে যদি আমি টাকা দিই তাহলে আমার ছেলেকে নষ্ট করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শিক্ষকের প্রতি এবং যারা আছেন এখানে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমার ছেলে নবম শ্রেণীতে পড়ে, মোহাম্মদ অপূর্ব ভূঁইয়া। আমার ছেলে এখানে আসার পরে আমি অনেক সন্তুষ্ট। আমার ছেলে অনেক পড়াশোনায় আগের চেয়ে অনেক মনোযোগী এবং সে পরীক্ষা দিতে বলতেছে আম্মু আমি সব বিষয়ে পাস করছি, আমি অঙ্কতে, ইংরেজিতে এবং আমার যে গ্রুপ আমি ওই বিষয়তে পাস করছি। শোনার পরে আমি অনেক আনন্দিত। বাড়িতে থাকতে সে ছেলেদের সাথে খুব খেলাধুলায় এবং মোবাইল নিয়ে খুব ব্যস্ত থাকতো। তো এখন সে বাড়িতে গেলে
বন্ধুদেরকে সাইড দেয় না, বলে না আমার তো তোমাদের তো পড়াশোনা নাই, আমার অনেক পড়াশোনা, আমার আম্মু অনেক কষ্ট করেছে, আমার ওখানে ভর্তি করাইছে, আমার পড়াশোনা করতে হবে। তার বাবা বললে, ও স্বপ্নগুলো কথা বললে, সে বলে হ্যাঁ আব্বু আমি তোমার সব স্বপ্নই পূরণ করব। আমি অনেক সন্তুষ্ট হই, মানে এইখানে স্কুলে ভর্তি করার পরে আমার ছেলে সব বিষয়ে মানে আমার স্বপ্নটাই শুনে, এবং শিক্ষকদের প্রতি যে তার শ্রদ্ধা, আর শিক্ষকরা যে মনোযোগ সহকারে পড়াশোনা করায়, সে তার বাবাকে বলে, আমাকে বলে, এবং তার বন্ধু বা আমার আম্মু নানুর সাথে সবার সাথে শেয়ার করে। সে বলে আম্মু ইংরেজি শিক্ষক আমাকে অনেক ভালোবাসে, কারণ আমি পড়াশোনা মানে জিজ্ঞাসা করলে শিক্ষককে আমি আমার সব পড়াই বলতে পারি, এবং অন্যটি শিক্ষক আমাকে ভালোবাসে। এখন আবার কমার্স নিছে, সেই বিষয়ে সে বলে যে আমার শিক্ষকরা আমাকে অনেক মনোযোগী সহকারে আমার বোঝায়, আমি বুঝতে পারি। আসলে আমি এখানে দেওয়ার পরে আমি অনেক হ্যাপি। আমার ছেলে নিয়ে আমি কোনো টেনশনই করি না, মানে টেনশন করতেই হয় না। সে সবসময় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, তাদেরও কৃতজ্ঞ রয়েছে। শুধু আমি মা হিসেবে আমার ছেলেকে আমি ভালো করতে পারতেছিলাম না, যার জন্য আমি রমজান হোস্টেলে রাখছি। তাই এই জন্য শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা। এখন দেখতেছি আমার ছেলে ভালো, আশা করি সামনেও ভালো হবে, যাতে আপনাদের সম্মান আমার ছেলে রাখতে পারে। সেই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই যে ছেলেটা, আমি আসলে খেয়াল করি না, পেছন দিয়ে আমাকে এসে নক দিল। ও আমাদের প্রাক্তন স্টুডেন্ট, এখন লন্ডনে আছে, পড়াশোনা করতেছে। সে কুমিল্লা মানে ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে মনে হয় সেকেন্ড ইয়ার পড়া অবস্থায় না, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ওখানে সেকেন্ড ইয়ার পড়া অবস্থায় স্টুডেন্ট ভিসায় সে লন্ডনে গিয়েছিল, ওখানে মাস্টার্স কমপ্লিট করেছে, এখন পিএইচডি করতেছে। তো কিছুদিন আগে দেশে আসছে, আমি তাকে মেসেঞ্জারে নোট দিয়েছিলাম যে বউ বাচ্চা নিয়ে এসে বেরিয়ে যাবে ব্রাউনবাড়িতে। আজকে তার মনে একটা ভাতিজা পড়ে আমাদের এখানে, তার ভাবিও আসছে, শহরে আরো কিছু কাজও ছিল, সেই সুবাদে এখানে আসার উদ্দেশ্যে দুটি কথা বলো। তো বললেন স্যার আমি তো আসলে কথা বলতে অভ্যস্ত না, আমার সালাম, আমার পক্ষ থেকে আমার সালাম সবার কাছে পৌঁছে দিবেন। খুব ওবিডিয়েন্ট স্টুডেন্ট ছিল আমাদের, হ্যাঁ, আমাদের মফিজ স্যারের গ্রামের আমরা তাকে পেয়ে খুবই আনন্দিত, অভিভূত। আমরা আমাদের এই প্রাক্তন স্টুডেন্টের জন্য দোয়া করব। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অভিভাবক ও মত বিনিময় সভায় উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত এমডি এবং অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয় সহ উপস্থিত সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি 10ম শ্রেণীর শামসুল হুদা কাকা। তো আমরা আমার বড় ভাইয়ের ছেলে সে, তো আমি চাকরি করি, আমার বড় ভাই ভাবি সবাই চাকরির কারণে বাড়িতে কেউ থাকতে পারি না। তো বড় ভাই চিন্তা করলো যে কি করা যায়, সে তো কথা শুনে না, পড়াশোনায় এমনিতে খারাপ না খুব একটা। তো আমি আমার আরেকটা পরিচয় দেই, আমি এই প্রতিষ্ঠানে আপনারা যেই এই একাডেমিকের পাশাপাশি যেই কেয়ারের কথা শুনতেছেন বা প্রাইভেটের কথা শুনতেছেন, 2000 সম্ভবত 12-13 সালের দিকে প্রায় 1 বছর আমি এখানে শিক্ষকতা করি। এখন আমি আল্লাহর রহমতে আপনাদের দুবাই কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে আছি। তো আপনারা নিঃসন্দেহে এখানে আপনাদের কোনো ছাত্র বা ছেলে মেয়ে থাকলে যদি এরকম আমাদের মতো অবস্থা মুখোমুখি হন, নিঃসন্দেহে এখানে দিতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। স্কুলের কলেজ কর্তৃক আয়োজিত অভিভাবক ও মত বিনিময় সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। তারা অনেক ঝড়ঝাপটা গেছে, বিশেষ করে করোনার জন্য তারা পিএসসি পরীক্ষা দিতে পারে না। আপনারা জানেন যে পিএসসি পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর যে বেসিক জিনিসগুলো এই পিএসসি পরীক্ষা আমাদের করানো হয়। যারা পড়াশোনা করতেছে তারা কিন্তু অনেক পিছিয়ে গেছে। আমি আমার ভাতিজারে প্রায় সময় বাড়িতে গেলে ধরি যে সাধারণ কুড়িয়ানের বিষয়গুলো এইগুলো সে জানে না। এখন সে বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করে, এখন ধরেন ফিজিক্স, কেমিস্ট্রি, এমনকি উচ্চতর গণিত, এই জিনিসগুলা হয়তো তাদের কাছে কঠিন হয়ে যাবে। এই জন্য স্যারের কাছে বলবো যে স্যার এদিকে পড়াশোনার সময় আপনি যারা প্রাইভেট পড়ায় যারা পড়ায় তাদেরকে বলবেন যে বেসিক জিনিসগুলো দেখাই দেবে, অর্থাৎ যেগুলো মিস করে গেছে, যে সাধারণ যে জিনিসগুলো কুড়িয়ানের জিনিসগুলো তাদেরকে ধরা। তারপর তাছাড়া ইংরেজির যে সাধারণ জিনিসগুলো টেন্স, ভয়েস, ন্যারেশন, এই বিভিন্ন ওয়ার্ড
এইগুলোর প্রতি যেন স্যারেরা জোর দেয়। এটা আমার বাইস্তা করে আমাদের কোনো মানুষ আছে এখানে যে আমাদের এখানেরই স্টুডেন্ট, এবার এখানেই ওনার ছেলে পড়ে। তো আমি আপনাদেরকে বলতে চাই কতটুকু আশ্বস্ত হইলে যে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে যে এত বছর আজকের অভিভাবক সমাবেশ কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক বৃন্দ সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম এবং মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাজী মাইনুদ্দিন চিশতি, আমি কাজী কাইকুবাদ এবং কাজী শিহাবের অভিভাবক। কাজী আমি অত্র বিদ্যালয়ে যে সার্বিক পরিচালনা লেখাপড়া এইটাতে তো আমি পূর্বের থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া যত প্রতিষ্ঠান আছে তার থেকে ব্যতিক্রম। এই জন্য আমি আমার 2টা ছেলে এবং আমার ভাতিজা, আমার 3টা ছেলে আমার ফ্যামিলির থেকে এইটাই করতেছে। তো আর তো স্যারেও বলছে যে পিছিয়ে পড়া ছাত্রদেরকে আলাদা করে আলাদাভাবে একটু সময় দেন। আমিও আশা করব এবং আমার অনুরোধ যে পিছিয়ে পড়া ছেলেগুলিকে যেন আলাদা করে বাছাই করে তাদেরকে আলাদা একটা সময় দেওয়া হোক। সেই আশা সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আমার ছেলে বছর নিউটন আছে, ওর নাম হচ্ছে মেজবা আলম। তো আমি আশা করবো আপনাদের কাছ থেকে একটা ভালো রেজাল্ট যেন উপহার পাই আর কি। এখন বাকিটা আল্লাহ পাকে দিচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মা বাবারা বলে থাকে স্যার আমাদের ছেলেরা যদি দুষ্কর্ম করে, কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা তাদেরকে ভালোবাসা, মায়া, মমতা, শাসন সব কিছু দিয়ে এগিয়ে রাখবেন। আর স্যার আমি জানি এই স্কুলের সুনাম স্বচ্ছতা সর্বদিকে ভালো, টেক কেয়ার, তারপরে ফজরের নামাজ 5টা বাজে, এগুলো শুনে স্যার আমি অত্যন্ত হ্যাপি। একটা ফাঁকি স্যার ফাঁকি দিয়ে বলে মা মোবাইল একটু দিন তো দেখি, এই বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা নিয়ে যাও। তো ছেলেদের সাথে রাগ করি, আবার ভালোবাসে আদর্শ হাত দিয়ে বলি যে বাবা মোবাইল ধরবা না, যদি তোমার এই লাইফে মোবাইলটা ধরো তাহলে তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে। তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি মোবাইল ধরবা না। আমার অনুরোধ থাকবে এই 3টা বিষয় ইম্পর্টেন্ট। আমি কিন্তু আমার ছেলে ছাত্ররা দেখলেই আমি ধরি, তোমার চেহারা এখন কেন, তোমার হাতে ঘুমো নাই, তোমার চুলগুলি আঁচড়ো নাই কেন, তুমি গোসল করো না 2 দিন ধরে, তোমার শরীরে তুই বন্ধ করতেছে, কি ব্যাপার, শ্যাম্পু নাই, সাবান নাই, না থাকলে বলো, গোসল করো না কেন। আমার অঙ্গন থেকে আমি চেষ্টা করি স্যারদের নির্দেশনাগুলো এবং আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে আর কি। প্রতিনিয়তই চেষ্টা করতেছি। যেহেতু আজকে 9ম এবং 10ম শ্রেণীর অভিভাবকদেরকে নিয়ে সমাবেশ, আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করেই আমি আমার বক্তব্যটা শেষ করে ফেলবো আর কি, কথাগুলো শেষ করে ফেলবো। আমরা 2022 সালে জাতীয় উজ্জ্বল স্যার সহ আমাদের আরেকজন আরাফাত স্যার সহ আমরা দিনাজপুরে সারা বাংলাদেশ থেকে 4টা ক্রিকেটের টিম হয়েছিল। এর মধ্যে আমরা ছিলাম বকুল অঞ্চলে, যে অঞ্চলটা ছিল চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ, ওই অঞ্চলে আমরা চ্যাম্পিয়ন হয়ে আমরা দিনাজপুরে জাতীয় পর্যায়ে খেলতে গেছি। ওইখানে আমি যখন ম্যাচের পরে বিকালবেলা বের হয়েছি, একজন সেনাবাহিনীর লোক উনি আমারে বলতেছে, আমার কথা শুনে বলতেছে ভাই আপনার বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়া? আমি কি জি, আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া। আঞ্চলিকতা আছে তো, তাই বললাম যে কিসের জন্য আসছে, অনেক কথা টথা বলার পরে বললো ভাই আমি তো সেনাবাহিনীতে ন্যাশনাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চে আছি আর কি, NSI-তে আছি, এখানে আছি, কর্মরত আছি। আমার তো একটা ছেলে আছে, আপনাদের স্কুলেরও আমি নাম শুনছি আমার শ্বশুর বাড়ির লোক থেকে, ভাই আপনি আমার কালকে একটু সময় দিন। আমি বললাম ভাই ঠিক আছে, তখন আমি তো লোক পিছারি কথা বলার জন্য, আমার তো খেলা করার কোনো কাজ নাই। তো ওনার সাথে কথা টথা বলার পরে আমার একটা ভাই আছে, আপন ভাই, বিশ্বাস করে আর কি। তা আপনাদের কাছে আমার এই অনুরোধটুকু থাকবে, আমাদের কাছে দিয়েছে, আমাদেরকে একটা সময় দিতে হবে। ছেলেদের কথা আপনারা বিশেষ করে মারা যারা আছে আপনাদেরকে বুঝাইয়া ফেলতে পারবে, আপনারা ছেলেদের কথাই
আপনারা ধৈর্য না, বরঞ্চ আমার হোস্টেল সুপার আছে, আমি আছি, আমাদের স্যার আমাদেরকে জিজ্ঞেস করেন। তখন এই ছেলেটার জন্য স্যারের কাছে আমি আইসা, কারণ আমার একটা ছেলে যদি পরীক্ষা না দিতে পারে ব্যর্থতাটা আমার, আমি বালক স্যার ইনচার্জ হিসাবে ব্যর্থতাটা আমার। আমাদের মত বিনিময় কিসের দরকার? আর মানুষ পরিপূর্ণভাবে কেউ পরিপূর্ণতা নাই, তার ভুল হবে। আমি যখন কাজ করব আপনাদের বাচ্চাদেরকে নিয়ে, আমার ভুল হবে, আমার সুপারদের ভুল হবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের ভুলটা আপনারা ফোনের মাধ্যমে জানান, আমাদের কর্তৃপক্ষ আছে স্যারদের কাছে জানান, আমরা সংশোধন হয়ে যাই, যাতে পরে আমাদের এই ভুলগুলো না হয়, আপনার বাচ্চারা ক্ষতিগ্রস্ত না হয়। যে আশা নিয়ে আমাদের কাছে দিয়েছেন, আপনার আশাটা যদি পরিপূর্ণ করতে পারি, তাহলে আসলেই আমি এখানে কাজ করে আমার কাজের সার্থকতা খুঁজে পাবো আর কি। তো কথা বলবেন ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক জনাব কামরুল হক স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি। অভিভাবক শুভানুধ্যায়ী যারা দুনিয়ার সফর শেষ করে পরপারে পাড়ি জমিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখনো আমাদের কাছে খবর আছে অনেক অভিভাবক, অনেক শিক্ষার্থী, অনেক শুভানুধ্যায়ী এই সময় অসুস্থ আছেন। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি মহান আল্লাহ তাআলার কাছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা যারা এখানে আসছি, আমরা কেউ বাবা, কেউ মা, কেউ মামা, কেউ চাচা, কেউ খালা। তো বাবা এবং মায়েরাই খুব বেশি আসছি। গত দুদিনও আমরা দুটি অভিভাবক সমাবেশ করেছি। আজকে নবম এবং দশম শ্রেণীর অভিভাবকদের পক্ষ থেকেও অনেক কথা আমরা শুনেছি, আমাদের পক্ষ থেকেও আপনারা অনেক কথা শুনেছেন। আজকে বক্তব্য দেওয়ার বিষয় নয়, আমরা কি কারণে আসছি সবার কাছে এটা স্পষ্ট, এবং সেই স্পষ্টতা থেকেই আমরা নিজ নিজ অঙ্গন থেকে অনেকগুলো কথা শেয়ার করেছি। আমি আজকে যারা পড়াশোনা করে গেছেন তারা অনেকেই বাবা হয়ে গেছেন, বাচ্চা ক্লাস 2, 3, 4-এ পড়ে, এরকম 2-4-5 জন আছেন যারা আবার হোস্টেলে তার বাচ্চাটাকেও দিয়ে গেছেন। এটা আমাদের দিক থেকে অনেক সৌভাগ্যের বিষয় যে আমরা যাদেরকে পড়িয়েছি তাদের পরবর্তী প্রজন্মকেও আমরা আবার পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রচেষ্টাকে কবুল করুক, আমরা যেন আরো দীর্ঘদিন এই পথে শ্রম এবং সময় দিয়ে যেতে পারি। আমরা যারা অভিভাবক, আমাদের স্বপ্ন পূরণের পথে আমাদের সমাজে অন্তরায় কিছু বিষয় আছে, কিছু প্রতিবন্ধকতাগুলো আছে। এটা আমরা প্রত্যেক জায়গায় খেয়াল করি, শহরে, বন্দরে, গ্রামে, সব জায়গায়। আমাদের সমাজ ব্যবস্থাটা পুরোটাই আমাদের জন্য সুখকর না, আমাদের পক্ষে না। আমরা অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হই, অনেক চড়াই উতরাই পেরিয়ে যারা আমরা এরকম সব, কারণ এই মুখোমুখি গঠনমূলক সমালোচনার জন্য আপনারা অবশ্যই থ্যাঙ্কস পাওয়ার যোগ্য। কারণ যদি এটা আমাদের অনুপস্থিতিতে অন্য কারো কাছে বলতেন, আমরা আসলে সমস্যার সমাধান করতে পারতাম না। আমাদের মুখোমুখি বলার কারণে আমরা আমাদের ত্রুটিগুলো কোথায় সেটা জেনেছি এবং নোট ডাউন করেছি। আমরা অবশ্যই খুব স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করব এই ত্রুটি থেকে আমরা কিভাবে উঠে আসতে পারি। আপনারা যেমন আপনাদের সন্তানকে এখানে দিয়ে গেছেন, আমরা আপনাদের সন্তানকে নিয়ে কাজ করি, আপনারাও পেছন থেকে অভিভাবক হিসাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। উভয়ের সম্মিলিত প্রচেষ্টা আমরা যেন আমাদের সন্তানকে জায়গায় পৌঁছতে পারি, এটা আমাদের উভয়ের লক্ষ্য। আমাদের লক্ষ্য কিন্তু এক এবং অভিন্ন। সুতরাং আমরা পরামর্শ দেব, আপনারা শুনবেন, আপনারা পরামর্শ দেবেন, তবে অবশ্যই সেটা গঠনমূলক হতে হবে, যৌক্তিক হতে হবে, এবং শোনার মানসিকতা আমাদের উভয়ের থাকতে হবে, এবং ত্রুটি থেকে বের হয়ে আসার প্রচেষ্টা আমাদের উভয়ের করতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে আজকে আমাদের পক্ষ থেকে যে কথাগুলো আসছে, মোবাইল সংক্রান্ত বিষয়, বাড়িতে গেলে কিভাবে সে সময় ব্যয় করে, কোন বন্ধুদের সাথে আড্ডা দেয়, বাট সহি কোরআন শিক্ষাটা তার হয় না। আমরা হোস্টেল সুপার, সহ সুপারদেরকে ডেকে এই কথাগুলো বলে দিয়েছি যে আমাদের এখন বাচ্চারা যারা কোরআন পড়ে তারা যেন সহি কোরআন তেলাওয়াত করতে পারে, এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়ার জন্য। এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের 5 ওয়াক্ত নামাজের জন্য আলাদা ইমাম নিযুক্ত আছে প্রতিটা হোস্টেলে, আমাদের মক্তব যারা পড়ায় তাদের মধ্য থেকে এবং তাদের বাইরে থেকে। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ এবং মক্তবে যেন
তাদের দৈনন্দিন কিছু মাসনুন দোয়া, কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল এই উপযোগী বাচ্চাদের জন্য যতটুকু প্রয়োজন, এবং খুব সুন্দর করে আজান দেওয়া, সুন্দর করে কোরআন তেলাওয়াত করা, আদব ও আখলাক শিক্ষা দেওয়া, এই বিষয়টি আমরা আমাদের মক্তবের টিচারদেরকে বলে দিয়েছি। এবং কালকেও আমি হোস্টেল কোঅর্ডিনেটর শিক্ষাকে বলছি যে আগামী 2 মাস পর অথবা 3 মাস পর আমরা হোস্টেল অঙ্গন স্টুডেন্টদের এটার উপর একটা প্রতিযোগিতা নেব যে কতটুকু সে শিখতে পারলো, সহি কোরআন কতটুকু শিখতে পারলো, আজান কি কতটুকু শিখতে পারলো, মাসনুন দোয়া দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যে দোয়াগুলো আছে সে কতটুকু শিখতে পারলো, পাশাপাশি তার আদব আখলাক কতটুকু পরিবর্তন হলো যে অবস্থায় সে বাড়ি থেকে হোস্টেলে আসছে, এটার উপর আমরা একটা প্রতিযোগিতা নেব। পাশাপাশি আমরা গতকালকে একটা বিষয় সিদ্ধান্ত উপনীত হয়েছি, হোস্টেলের ছেলেদের তাদের ত্রৈমাসিক একটা মূল্যায়ন হবে। মূল্যায়নটা কি? যে সে পড়াশোনায় কতটুকু ভালো করলো, সে প্রতিদিন ক্লাসে পড়া কতটুকু আদায় করতে পারে, এটার একটা রিপোর্ট আসবে। হোস্টেলে তার সহপাঠীদের সাথে তার আচার ব্যবহার কিরকম, কর্মচারীদের সাথে শিক্ষকদের সাথে তার আচার ব্যবহার কিরকম, তার সুন্দর জীবন আচরণের পরিবর্তন আসছে কিনা, তার ব্যক্তিগত আমল আখলাক, পরিষ্কার পরিচ্ছন্নতা, একেবারে আবার কৃতজ্ঞতা জানাবো। এই কথাগুলো আপনাদের পক্ষ থেকে শোনার কারণে আমাদের নিজেদেরকে সংশোধন করে নিয়ে আরো সমৃদ্ধ হওয়ার পথে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সময়ে সময়ে এসে শুধুমাত্র সন্তানকে দেখে যাবেন না, আপনাদের এখানেও অনেক প্রতিভাবান অভিভাবক আছে যারা আমাদেরকে একটা পরামর্শ দিয়ে আমাদের চলার পথটাকে মসৃণ করতে পারবেন। আপনারা এই প্রতিষ্ঠানটাকে নিজের প্রতিষ্ঠানে মনে করবেন, এই প্রতিষ্ঠানের প্রতি একটা ওনারশিপ আপনারা তৈরি করবেন। আপনার সন্তান পড়ে বলে শুধু অভিভাবক না, আমি মনে করি আপনারা এই প্রতিষ্ঠানের একজন অংশীদার। এই পথ এগোতে হলে অবশ্যই আমাদের সহযাত্রী হিসেবে আপনাদের প্রয়োজন। আমরা আশা করব আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি। অনেক দূর থেকেই গুরুত্বপূর্ণ সময়ে, অনেকের ধান কাটার সময় এখন পারিবারিক কাজ রেখে আমাদের এখানে আসছেন, আপনাদের প্রতি আমি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সকলের জীবন সুন্দর হোক, আলোকিত হোক সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কথা শোনা যায়, আমি আর আপনাদেরকে বিরক্ত করবো না, খুব কম কথায় তারপর স্যার হয়তো সমাপ্তি ঘোষণা করবেন। অনেকেরই ক্লান্তি চলে আসছে, তারাও আছে বাসায় ফেরার। আমরা আজকে যে ক্লাস দেখেছি নবম এবং দশম শ্রেণী, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। আগে যে ক্লাসগুলো ছিল এটা অষ্টম শ্রেণী পর্যন্ত ছিল, তাদের সময়ও ছিল, কিন্তু নবম দশম সময় খুব কম। আজকে যে নবম 27 এসএসসি দেবে, আজকে যে দশম 26 সালে এমন দিন তার এসএসসি দেবে। ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। আর এবার যারা দশম শ্রেণী পড়ে তা তো আরো সমস্যা, কয়েকজন চলে আসছে, স্যার আমি এই জায়গায় আছি। আমাদের তখন অনেক ভালো লাগে, মানে এই পরিমাণ গর্ব লাগে, অর্থাৎ যে পরিমাণ কষ্ট করি আমরা, এই কষ্টটা তখন আর লাগে না। যে আমার শিক্ষিতা তখন তারা বলি তো তোমার তো কাজ আছে, স্যার কাজ বন্ধ, আগে আপনার সেবা করার সুযোগটা স্যার পাইছে, এই সুযোগটা আমাকে দেন। এটা কিন্তু আমাদের জন্য গর্ব। ক্লাসে যখন থাকবেন ওই সময়টা আপনি কাজে লাগান। আবার আমরা কি করি, তথ্য নেই শিক্ষার্থীদের কাছে যে স্যার যে তোমাকে পড়াচ্ছেন তুমি পড়া বুঝতেছো কিনা। তাই ওই চাপে থাকার কারণে সর্বোচ্চটা ঢেলে দিচ্ছেন আমার এই প্রতিষ্ঠানের জন্য, এবং আমরা ভালো ফলাফল করতেছি। আমরা অনেক কথা বলে ফেলছি, স্যার কথা বলবেন। পরবর্তী সময় হয়তো আমরা আবার ডাকাবো বছর শেষে, তখন হয়তো আজকে যে কমিটমেন্ট আপনাকে আমি দিলাম তার প্রতিফলন কি পরিমাণ পাইলেন আপনি, তখন আরেকটা মূল্যায়ন করবেন। আমরা ততদিন যেন মূল্যায়নটা ভালো পাই আপনাদের কাছ থেকে। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত হোস্টেলে বসবাসরত শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশের আজকের তৃতীয় দিন। একটা সন্তানকে মানুষ করে যাবে, এই সন্তানটা আপনার একটা সম্পত্তি নয়। আমরা একটা বাড়ি আছে না, শহরের 3 তলা বাড়ি আপনি বিক্রি করতে পারবেন না।
যে কোনো সময় আপনি বিক্রি করতে পারেন, এটা আপনার সম্পত্তি, বিক্রি করে আপনার টাকা বাড়ি করতে পারেন, গ্রামে বাড়ি করতে পারেন, কিন্তু আপনার সন্তানটা আপনি বিক্রি করতে পারবেন না, আপনি বিক্রি করবেন? একটা সন্তান যদি খারাপ হয় আর আমি যদি বলি ভাই আপনার সন্তানটা নষ্ট হয়ে গেছে, সেটা বেঁচে রাখা আমার কাছে 10,000 টাকা পাবেন, দিবেন না। কারণ আমরা চেষ্টা করবেন সেই সন্তানটাকে যেন মানুষ করতে পারে, সুপথে ফিরে আনতে পারে। আর সন্তানকে সুপথে ফিরে আনার জন্য আপনারা চেষ্টা করছেন। তবে সবচেয়ে বড় একটা অস্ত্র, সেটা হলো আপনাদের মায়ের কাছে একটা অস্ত্র আছে, সেটা আপনারা জানেন কি জানি না, তবু আমি বলি, মা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন। আপনারা সবসময় আপনাদের সন্তানের জন্য সুদোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটাকে মানুষ করে বড় হয়ে যেন সে আমার পিতামাতার খোঁজ খবর নেয়। একটা সন্তান যখন মায়ের পেটে থাকে তখন সেই সন্তানটা মায়ের পেটের মধ্যে লাথি মানে মাথা দিয়ে পুরুষ দেয়। আর কি ক্যাপাসিটি কতটুকু তার হয়েছে এটা আমরা তার একটা মূল্যায়ন করবো। নির্বাচনী পরীক্ষা যখন আসবে আমরা আগে থেকে তাদেরকে বলবো এবং সেইভাবেই আমরা তাদেরকে গাইড দেবো। আপনারা সেইভাবে তাদেরকে গাইড দেবেন। কোনো নির্বাচনী পরীক্ষায় কোনো শিক্ষার্থী যদি অনুত্তীর্ণ হয় আমরা কিছুতেই তাকে ফর্ম ফিল আপ করার সুযোগ দেবো না। এটাই কথা কিন্তু স্যার বারবার বলে গেছে। তা আমরা আশাবাদী যে আমার এই বিশেষ করে হোস্টেলের কোনো শিক্ষার্থী খারাপ করে না, ভবিষ্যতে করবে না, সেই প্রত্যাশা রাখি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং আমাদের দ্বারা সামান্য যে লাঞ্চের ব্যবস্থা সকলে পাইছেন কিনা সেটা আন্তরিকতার সাথে গ্রহণ করবেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের এই কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো এই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।